হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। কতজন আপনারা এমনি এই ব্যাচে? ম্যাম 50। আচ্ছা, ঠিক আছে, 34 জন হয়েছে। স্টার্ট করি কারণ তো বড় টপিক শেষ হবে না নিলে। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস করানোর কথা। তোমরা কি নিউ থার্ড ইয়ার নাকি আগে থেকে যাদের ক্লাস হচ্ছে থার্ড ইয়ার এরা? ম্যাম নিউ থার্ড ইয়ার। মানে এইবার মাত্র পাস করছো, এই প্রফটা শেষ হয়েছে যে ওটার? জি ম্যাম। জি ম্যাম। ও, তোমাদের ক্লাসও শুরু হয়ে গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আগের থার্ড ইয়ার ওরা কি ফোর্থ ইয়ারের ক্লাস করছে নাকি? জি ম্যাম। আচ্ছা, এই তোমাদের ব্যাচের তাহলে মনিটর কে? ম্যাম আমি ম্যাম কি নাম তোমার? ম্যাম মোহাম্মদ বেলাল মইনুদ্দিন। তোমরা ফার্স্ট প্রফ কবে পাস করলা? ম্যাম কিছুদিন আগে রেজাল্ট দিছে আমাদের। আচ্ছা আচ্ছা, না কারণ তোমাদের এই যেটা এটাকে কি বলে, তোমাদের একটা রুটিন থাকে তো ওখানে, এই যে এই ছেলেটা বেলাল যে ওর তো নাম আছে, তোমাদের রেজাল্টের আগে থেকেই ওর নাম আছে, বুঝছো? এই জন্য ম্যাম জিজ্ঞেস করলাম। আমাদের আগে ক্যারিয়ন ক্লাস হয়েছিল। আগে ক্যারিয়ন ক্যারিয়ন ক্লাস ক্লাস হয়েছিল। চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রফের রেজাল্টের আগেই হয়েছিল ক্লাস। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ও তখন কি অ্যাপেন্ডিসাইটিস পড়াইছিল কেউ? না ম্যাম, লেকচার ক্লাসে পড়ানো হয়নি ম্যাম। আচ্ছা, লেকচার ক্লাস হয়নি। কয়জন রেগুলার তাহলে পাস করছে এই ব্যাচে? ম্যাম 45। তাহলে 5জন ক্যারি অন পাবে তো নাকি? জি ম্যাম, ওদের ক্যারিয়ন চলতেছে। ক্যারি অনে কি 6 মাস পরে পরীক্ষা দেয় নাকি? নেক্সট মান্থেই পরীক্ষা দিবে? ও, তাহলে আর এখন এই ক্লাস কি করবে? প্রফের করা করতে হবে। আচ্ছা, তোমাদের টপিকস এক লেকচারে দুটো রাখছিল ওরা, অ্যাপেন্ডিসাইটিস এন্ড ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, দুটো এক লেকচারে পড়ানো সম্ভব না। অ্যাপেন্ডিসাইটিস তো ভালো করে পড়তে হবে কারণ এটা মোস্ট কমন সার্জিক্যাল ইমার্জেন্সি এবং সার্জারি ওয়ার্ডে সবচেয়ে বেশি পেশেন্ট থাকে অ্যাপেন্ডিসাইটিস এর। পাশ করার পরেও প্রথম ইন্টার্ন হিসেবে আসলেও সবচেয়ে বেশি এই কেসই দেখবা, অ্যাপেন্ডিসাইটিস। আর এটা অনেক কমন ডিজিজ। এই ডিজিজটা সবকিছু আশা করে স্যাররা, যে এমবিবিএস স্টুডেন্টরা এটার অপারেটিভ স্টেপস পর্যন্তও পারবে। এখন একটা কোশ্চেন আসে মনে হয় রিটেনে, একটা অপারেটিভ স্টেশন যদি আসে রিটেন বা অস্তিতে, মানে অপারেশনের স্টেপ যেটা ওটা আসে অ্যাপেন্ডিসাইটিস এর আসে। হার্নিয়ার তোমাদের আসে কিনা আমার ঠিক জানি না, তবে অ্যাপেন্ডিসাইটিস এর কোশ্চেন থাকবে তোমাদের। মানে অ্যাপেন্ডিসাইটিস থেকে মোটামুটি তোমাদের ভালো আইডিয়া থাকতে হবে, মানে কমনেস্ট টপিক সার্জারির অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স কি ওটা তো আমরা সবাই জানি, তোমরা অ্যানাটমিতে পড়ে আসছো, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স এর জন্য আমি আর তোমাদের অ্যানাটমি মাত্র পাশ করে আসছো, এই জন্য ভাবে অ্যানাটমিটা আর এখানে অত ইয়ে করিনি। তো জানি আমরা এটা একটা ভেস্টিজিয়াল অর্গান। এটা কোন গাটের অংশ? মিড গাট নাকি হাইন্ড গাট? ম্যাম মিডগার্ড থেকে। মিড গাট থেকে আসে। আর এটার আমাদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা এই জন্য কারণ এটার ইনফ্লামেশনটা অনেক বেশি হয়, যেটা আমি বললাম। অন্যান্য এইসব গাটের যেসব অর্গান আছে, অন্যান্য মিড গাটের অর্গানের মধ্যে সবচেয়ে বেশি অ্যাকিউট ইনফ্লামেশন হয় অ্যাকিউট অ্যাপেন্ডিক্সে, ঠিক আছে? এবং এটা মোস্ট কমন কজ অফ অ্যাকিউট অ্যাবডোমেন ইন ইয়াং অ্যাডাল্টস। ইয়াং অ্যাডাল্টস মানে অ্যাডোলেসেন্স থেকে শুরু করে মোটামুটি 30 বছর পর্যন্ত দেখা যায় যে এটা মোস্ট কমন অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। বাচ্চাদের যে হয় না তা না, বাচ্চাদেরও হয়। আর অ্যাপেন্ডিসাইটিস এমন একটা ডিজিজ, এটার অনেকগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, সেটা এইজ অনুযায়ী, সেক্স অনুযায়ী ভ্যারি করে। আচ্ছা, এটা আর এত ডিটেলসে গেলাম না। অ্যাপেন্ডিক্স ইজ এ ব্লাইন্ড এন্ডিক টিউম, আমরা জানি 6 to 9 সেন্টিমিটার এটার লেন্থ। এটাও রেস অনুযায়ী এটার লেন্থ ভ্যারি করে।
আর এটা থাকে কোথায়, মানে থাকে মেইনলি, মানে এটা তো অনেকগুলো লোকেশন থাকে তোমরা জানোই, তার মধ্যে কমনলি হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সিকাম 2 সেন্টিমিটার বিলো দ্য আইলোসিকাল বাল্ব, যেখানে তিনটা টিনিয়া কলাই এসে মিট করে, সেখানে আমরা আইডেন্টিফাই করি যে এটাই অ্যাপেন্ডিক্স। এটা একটা নিজের মেসেন্টারি আছে, এটার নাম মেজো অ্যাপেন্ডিক্স। এই মেজো অ্যাপেন্ডিক্সে আইলিওপলিক অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ অফ আইলিওপলিক আর্টারি দিয়ে এটা ব্লাড সাপ্লাই। এটা একটা এন্ড আর্টারি, যে কারণে যখন এন্ড আর্টারি মানে তো বুঝো নাকি, Yes, ma'am. এন্ড আর্টারি মানে এটাই শুধু এটার ব্লাড সাপ্লাই এবং এটার কোনো কোলাটারাল সার্কুলেশন নাই। সো যদি এটা ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, এই আর্টারি যদি নষ্ট হয়ে যায়, তাহলে অ্যাপেন্ডিক্সও পচা শুরু হবে। ঠিক আছে, মানে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হইলে পচা মানে হচ্ছে গ্যাংগ্রিন, নেক্রোসিস, এগুলো হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, কেন অ্যাপেন্ডিসাইটিস হয় এটা খুব একটা কারণ এখনো পর্যন্ত জানা যায় নাই। তো বলা হয় যে ফ্যামিলিয়াল টেন্ডেন্সি, ভাইরাল ইনফেকশন থেকে মানে হইতে পারে, হইলেও হইতে পারে। আর একটা বলে যে কনস্টিপেশন যদি থাকে, মানে ল্যাক অফ ফাইবার ডায়েটে, তাইলেও হইতে পারে। এগুলো সবই হাইপোথিসিস, 100% প্রুফ ওভাবে নাই। তো কারণ আমরা তো এখানে শহরের মধ্যে যে এমন না যে আমাদের শহরের লোকজন ফাস্ট ফুড খায়, ঠিক আছে, ল্যাক অফ ফাইবার এসব ইয়াং জেনারেশনের, গ্রামের পেশেন্টও পাচ্ছে, ওরা তো আর ফাস্ট ফুড খায় না, ওরা তো সবজি খায়। তা এগুলা সবই হাইপোথিসিস, যে ল্যাক অফ ফাইবার, ফ্যামিলিয়াল টেন্ডেন্সি যদি থাকে বা ভাইরাল ইনফেকশন যদি হয়ে থাকে, তাহলে হইলে হইতে পারে। আচ্ছা, ফিকোলিথ, ফিকোলিথ জিনিসটা কি? ফিকোলিথ হচ্ছে গিয়ে ফিকাল ম্যাটার মানে হচ্ছে স্টুল। তো ফিকাল ম্যাটার যেটা স্টোনের মতো শক্ত হয়ে যায়, লিথ মানে স্টোন, স্টোনের মতো শক্ত হয়ে অ্যাপেন্ডিক্সের লুমেনটাকে ব্লক করে, তাইলে এটাকে বলে ফিকোলিথ। এই ফিকোলিথ দিয়ে অ্যাপেন্ডিসাইটিস হয়। ঠিক আছে, এছাড়া ওই লিম্ফয়েড টিস্যু হাইপারপ্লাসিয়া, অ্যাপেন্ডিক্সের চারপাশে অনেক লিম্ফ নোড থাকে, টার্মিনাল আইলিয়ামের ওখানে, মেসেন্টারির ওখানে, এটা দিয়ে যদি কোনো ইনফ্লামেশন হয় ওইটার কারণে হতে পারে। এছাড়া ফরেন বডি থাকতে পারে, এগুলা রেয়ার ফরেন বডির কজ, হ্যাঁ, কিন্তু মেইনলি হচ্ছে গিয়ে পিকোলিক দিয়েই বেশি হয়, বা এমনি একটা ইডিওপ্যাথিক ইনফ্লামেশন শুরু হয় কোনো কারণ ছাড়াই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইডিওপ্যাথিক। বাকি যেগুলো আমি লিখছি কজ, এগুলো এত এত ইম্পর্টেন্ট না আর কি, যে মেইনলি ইটিওলজিটা আননোনি, যে কেন হচ্ছে এটা জানা যায় না, কমন কিন্তু এটার কারণটা জানা যায় না। আচ্ছা, তো অ্যাপেন্ডিক্স যখন প্রথম ইনফ্লামেশন হয় তখন কিভাবে এটা প্রোগ্রেস করে? প্রথমে অ্যাপেন্ডিক্সের ওয়ালে ইনফ্লামেশন হবে, এরপর লুমেনের এটা ছড়ায় যাবে, লুমেনের ভিতর পাস হবে। তো যখন ইনফ্লামেশন হয় আমরা জানি ইনফ্লামেশনের সাথে ইডিমা আসবে, ইডিমা আসলে তখন তার এই যে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে। যখন একটা অর্গানে ইডিমা হতে থাকবে, তার ব্লাড প্রেশারের উপর চাপ পড়বে, ব্লাড সাপ্লাইয়ের উপর, আর্টারির উপর চাপ পড়ে, আর্টারিটা আস্তে আস্তে ইনফার্কশন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে আর্টারিটা। এখন তোমাদের প্যাথোলজি পড়ানো হয় না দেখে এই টার্মগুলো একটু লাগতে পারে, যে ইডিমা কি, ইনফার্কশন কি, এটা যখন প্যাথোলজি পড়ে ফেলবা তখন এই জিনিসগুলো বুঝতে আরো ইজি হবে। ইডিমা মানে কি জানো তোমরা? It's accumulation ম্যাম of fluid. জানি ম্যাম, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। ফ্লুইড হচ্ছে ইডিমা। ইনফ্লামেশন হলে ইডিমা হয়, যে কোনো অর্গানে ইনফ্লামেশন হলে ইডিমা হবে। ঠিক আছে, ইডিমা হলে প্রেশার বাড়বে, প্রেশার বাড়লে ব্লাড সাপ্লাইয়ের উপর চাপ পড়ে। ইনফার্কশন মানে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, ইনফার্কশনেরও একটা ডেফিনেশন আছে, এটা পড়লে তখন বুঝতে পারবা। ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে, সোজা কথা হচ্ছে ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে গেলে, এটা যেহেতু এন্ড আর্টারি, তখন এই অর্গানের যে লুমেন ওয়াল এগুলো সবই পচা শুরু করবে। হ্যাঁ, তখন পচা শুরু করলে ওটার মধ্যে পারফোরেশন হয়ে যাবে, ওয়ালটা ফুটা হয়ে যাবে, ফুটা হয়ে পারফোরেশন হয়ে পাসও বের হইতে পারে, অথবা এই অ্যাবসেস ফর্ম করতে পারে, হ্যাঁ ওখানে, অথবা পেরিটোনাইটিস হয়ে যেতে পারে। মানে গাটের লুমেনের ভিতরের জিনিস তো গাটেই থাকবে, যদি এটা গাটের বাইরে আসে তাহলে আমাদের পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে আসে, এটা তো একটা নর্মাল জিনিস না। তখন পেরিটোনিয়াল ক্যাভিটিতে আসলে ইনফ্লামেশন, ইনফেকশন, ইরিটেশন এগুলো হবে। তখন যে সাইন গুলা ডেভেলপ করবে এগুলাকেই বলে পেরিটোনাইটিস বা পেরিটোনিজম। এই পেরিটোনিজমের সাইনের মধ্যে আছে পেইন আছে, হ্যাঁ পেইন থাকবে, তারপরে ও তোমাকে ধরতে দিবে না, মাসেল গার্ড, রিজিডিটি, এগুলো যখন ক্লিনিক্যাল ক্লাস হবে তখন মাসেল গার্ড কি, রিজিডিটি কি, ওগুলো পড়ানো হবে। তো এখন যখন পেরিটোনিজমটা প্রথমে হবে, ও কোথায় হইলো? ও রাইট ইলিয়াক ফসায় থাকে অ্যাপেন্ডিক্স, আমাদের পাঁচটা বের হইলো, প্রথমে লোকালাইজ পেরিটোনাইটিস হবে, হ্যাঁ, মানে ওখানে পাঁচটা বের হইলো, ওখানে ওখানে গাটের কন্টেন্ট বের হইলো, ওখানে ইনফ্লামেশন বেশি, তাহলে আমি সাইন সিমটম গুলা রাইট ইলিয়াক ফসার দিকে বেশি পাবো, মানে ওখানে ব্যথা লাগবে, ওখানে ও ধরতে দিবে না, হ্যাঁ ওখানে সাইন সিমটম গুলো আমি বেশি পাবো। পরে যদি এটা আমি ট্রিটমেন্ট না করি তাহলে কি হবে? এটা পুরো পেটে ছড়ায় পড়বে, পেরিটোনিয়াল ক্যাভিটির এক জায়গা থেকে পুরো পেটের মধ্যে যে পেরিটোনিয়াল ক্যাভিটি আছে ছড়ায় পড়বে, মানে জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়ে যাবে। লোকালাইজড পেরিটোনাইটিস হবে প্রথম, পরে হবে জেনারেলাইজড পেরিটোনাইটিস। তো পেরিটোনাইটিস এর সাইন সিমটম তোমাদেরকে আবার পড়ানো হবে, তখন ওটা কোরিলেট করতে পারবা।
আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি আসবে? পেশেন্ট প্রথমে একটা অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসবে, সেন্ট্রাল কোলিকি অ্যান্ড ভেগ। হ্যাঁ, তো প্রথমে কিন্তু পেইনটা থাকে, আমরা জানি এটা খুব কমন, পেরি আম্বিলিকাল, মানে আম্বিলিকাসের চারপাশে পেইন থাকে। তো কেন এটা অ্যাপেন্ডিক্স তো থাকে আমার রাইট ইলিয়াক ফসায়, কেন এটা পেরি আম্বিলিকাল পেইন হয় কারো জানা আছে? সেম সেগমেন্টাল নার্ভেশনের জন্য। রেফার্ড পেইন ম্যাম, রেফার্ড হ্যাঁ। পেইনের কারণে। এটা কি টি10 এর অ্যাপেন্ডিক্স এর পেইন সার্কুলেশনটা, যে পেইন সার্কুলেশন না সরি, মানে পেইনটা যে পাথওয়েতে যায় টি10 এর স্পাইনাল নার্ভের মাধ্যমে যায়। তো টি10 এর স্পাইনাল নার্ভটা আবার আমার ডার্মাটম কোথায়? আম্বিলিকাসের ওখানে। এজন্য ডার্মাটম অনুযায়ী সে আম্বিলিকাসে প্রথমে তার পেইনটা সে ফিল করে। এরপরে আস্তে আস্তে যখন অ্যাপেন্ডিক্সটা ইনফ্ল্যামড হয়ে যখন অ্যাপেন্ডিক্স নিজে পেরিটোনিয়ামের গায়ে গিয়ে লাগে, তখন সে আস্তে আস্তে পেইনটা রাইট ইলিয়াক ফসায় ফিল করে। ইনিশিয়ালি সে পেরিয়াম্বিলিকাল সেন্ট্রাল পেইন ফিল করবে, বেগ একটা পেইন থাকবে। এখন অ্যাপেন্ডিক্সের পেশেন্টের নশিয়া প্লাস মাইনাস ভমিটিং, এটা চিন্তা করে দেখো। রোগী কিন্তু বলবে না আমার বমি হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ও বলবো যে আমার বমির ভাব হয়েছে, আমার খেতে ইচ্ছা করতেছে না। তো এগুলা জানতে হয় কেন? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলাকে এক্সক্লুড করার জন্য। অ্যাপেন্ডিক্সের পেশেন্টের বমি হইতে পারে, হবে না যে তা না, কিন্তু সাধারণত বমি হয় না, বমির ভাব হয় আর খেতে ইচ্ছা করে না পেশেন্টের। ঠিক আছে, বমি হয়ে গেলে বুঝতে হবে যে এটা হয়তো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে বা অন্য কোনো কারণেও তার এই অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। কিন্তু অ্যাপেন্ডিক্সাইটিসে মেইনলি হবে নশিয়া আর অ্যানোরেক্সিয়া। আচ্ছা, এরপর যদি পেশেন্টের পেরিটোনাইটিস বা ইনফেকশন বা ইনফ্লামেশনটার ইয়েটা বেশি থাকে, গ্রেডটা বেশি থাকে, তাহলে পাইরেক্সিয়া থাকতে পারে, মাইল্ড পাইরেক্সিয়া থাকতে পারে। ঠিক আছে, আর যদি পেশেন্ট অনেকক্ষণ এই যে না খেয়ে থাকে, অনেকক্ষণের দেরি হয়, পেশেন্ট আসতে দেরি করছে, ও বমি হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে, তখন ড্রাই টাং মানে ডিহাইড্রেশনের ফিচার নিয়ে সে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, পেইনটা আমরা একটা নির্দিষ্ট জায়গায়, এখানে আমরা একটা স্পেসিফিক পয়েন্টে পেইনটাকে আমরা এলিসিট করব। এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এটা হচ্ছে আম্বিলিকাস থেকে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন পর্যন্ত একটা লাইন টানবো আমরা, টেনে ওইটার ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3 যে জায়গাটা, ওটাই হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। ছবিটা দিচ্ছি। আচ্ছা, ম্যাকবার্নিস পয়েন্টের ছবি আমার কাছে পড়ে আছে। এমনি পড়ছো না তোমরা অ্যানাটমিতে ম্যাকবার্নিস পয়েন্ট? ইয়েস জি ম্যাম। ম্যাম। Yes, ma'am. তো এই ম্যাকবার্নিস পয়েন্টে যদি আমি চাপ দেই হাত দিয়ে পালপেশনে, তাহলে পেশেন্ট তোমাকে ব্যথা বলবে, টেন্ডারনেস। আর গার্ডিং মানে হচ্ছে পেট শক্ত করে ফেলে, এটা হচ্ছে গার্ডিং। আর রিবাউন্ড টেন্ডারনেস মানে হচ্ছে ওইখানে, আগে রিবাউন্ড টেন্ডারনেস আমরা দেখতাম হচ্ছে গিয়ে ওই ম্যাকবার্নিস পয়েন্টে জোরে হাত দিয়ে চাপ দিয়ে হাতটা মানে সাডেনলি সরায় ফেলতাম, ওটাকে বলতো রিবাউন্ড টেন্ডারনেস। আগে এভাবে রিবাউন্ড টেন্ডারনেস দেখা হতো, এখন এই জিনিসটা ডিসকারেজ করে, এখন বলে যে ম্যাকবার্নিস পয়েন্টের উপর পারকাশন করতে। নিউ মেথড হচ্ছে এটা। তো এটা যে তোমাদের ক্লিনিক্যাল ক্লাস হলে পড়ালে তখন, এখন অনেক পুরনো স্যাররা আবার এটা নাও মানতে পারে। তো তুমি দুইটাই বলবো যে এখন আগে এভাবে দেখতো, এখন এভাবে দেখে। রফসিং সাইনটা আমি পরে ডিসক্রাইব করবো, অ্যাপেন্ডিসাইটিস এর কতগুলো সাইন আছে। আচ্ছা, এটা তো তোমরা জানোই, অ্যাপেন্ডিক্স ভ্যারিয়েবল পজিশনে থাকতে পারে, মোস্ট কমন হচ্ছে রিট্রোসোপাল 74%। এগুলো এক এক বইতে এক এক রকম আছে, তোমরা বেলিয়ান লাভেরটাই ফলো করো, যেহেতু তোমাদের ওইটা টেক্সট বুক। রিট্রোসিকাল, এটা বেলিয়ান লাভের রিট্রোসিকাল 74% কেসে রিট্রোসিকাল থাকে। এছাড়া প্যারাসিকাল মানে সিকালের পাশে থাকবে, সাবসিকাল থাকতে পারে, পেলভিক থাকতে পারে। রিট্রোসিকালের পরে হচ্ছে কি পেলভিক 21%। এই পজিশন গুলা জানা ইম্পর্টেন্ট কেন? এই পজিশনের কারণে ওর ক্লিনিক্যাল সাইন সিমটম ভ্যারি করতে পারে। যেমন কারো যদি পেলভিক অ্যাপেন্ডিসাইটিস হয়, সে কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। কারণ কি? তার অ্যাপেন্ডিক্সটা পেলভিসের দিকে, সে রেকটামকে ইরিটেট করবে ইনফ্লামেশন হওয়ার পরে। ইনফ্লামেশনের যে ফ্লুইড গুলা, ইডিমা ফ্লুইড গুলা পেলভিসে জমা হবে, রেকটামকে ইরিটেট করবে, তখন ডায়রিয়া হবে। অথবা ব্লাডারকে ইরিটেট করবে, তখন ওর ডিসইউরিয়া হবে। ডিসইউরিয়া মানে বার্নিং সেন্সেশন ডিউরিং মিক্সচুরেশন বা পেইন ডিউরিং মিক্সচুরেশন। ঠিক আছে, কিন্তু আমি কালচার সেন্সিটিভিটি করে দেখবো যে কিছু নাই, কোনো পাস নাই, কিছু নাই, কিন্তু ওর বার্নিং সেন্সেশন আছে। হুম,
প্রি-আইলিয়াল পোস্ট-আইলিয়াল এগুলো ডায়াগনোসিস করা ডিফিকাল্ট অ্যাপেন্ডিসাইটিস হিসেবে, এগুলো দেখা যায় পারফোরেশন নিয়ে প্রেজেন্ট করছে। আর অনেক সময় আরো খারাপ অ্যাপেন্ডিক্সও থাকে, যে রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্স প্লাস হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ও অনেক উপরে, মানে ও সিকাম সহ গিয়ে লিভারের নিচে গিয়ে বসে আছে, এরকমও হয় অনেক সময়। অনেক সময় হয় এরকম, ওগুলো তোমাদের না জানলেও চলবে, অনেক সময় হয় এরকম ও বারিড হয়ে যায়, ও সিকামের মিউকোজার ভিতর ঢুকে বসে থাকে। এগুলো হচ্ছে ডিফিকাল্ট অ্যাপেন্ডিক্স আর কি, অপারেশনের সময় এগুলো করা খুব ডিফিকাল্ট, এগুলো না জানলেও চলবে এখন। আচ্ছা, যেহেতু রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্স এর ইয়েটা বেশি, তাইলে ওটার ইয়েটা আমরা একটু পড়ি যে এখানে কি কি সাইন বেশি হতে পারে। বলতেছে মে বি বাউন্ড টু দ্য সিকাম লিডিং টু পুয়ারলি লোকালাইজ সাইন, মানে ও তোমাকে ক্লিয়ার কাট কোনো সাইন নাও দিতে পারে যে একদম এখানেই ব্যথা, এটা সে নাও বলতে পারে, সে বলবে আমার ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা, ঠিক মতো বলতে পারতেছে না। আচ্ছা, তাহলে আমি এখন তাহলে কি করব, আমি তাহলে এটা এলিসিট করার জন্য একটা টেস্ট করতে পারি, এটার নাম হচ্ছে সোয়াস সাইন। সোয়াস সাইনটা কি, পেশেন্ট লেফট সাইডে শুয়ে থাকবে, এরপর আমি পেশেন্টের রাইট থাইটা এক্সটেন্ড করার জন্য পেশেন্টকে বলবো, আর আমি হচ্ছে গিয়ে উল্টা দিক থেকে চাপ দিয়ে রাখবো, বলবো যে আপনি এবার এক্সটেন্ড করেন, থাই এক্সটেন্ড করার চেষ্টা করেন, যেভাবে ও ধরে রাখছে, দেখো ও এদিক থেকে ধরে রাখছে, ও বলতেছে আপনি থাইটা এক্সটেন্ড করেন। থাই এক্সটেন্ড করতে গেলে কি হবে, যেহেতু অ্যাপেন্ডিক্স থাই এক্সটেন্ডারকে থাই এক্সটেনশন করে হচ্ছে সোয়াস মেজর মাসল, ইলিওসোয়াস করে, তার মধ্যে সোয়াস একটা, সোয়াসের উপরেই তো রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্সটা থাকে, মানে সে সিকামের পিছনে সোয়াস মেজর, তো অ্যাপেন্ডিক্স যদি সিকামের পিছনে থাকে তাহলে সে আসে কিসের উপর, সোয়াস মেজরের উপর আসে, তাহলে তার সোয়াসকে সে ইরিটেট করতেছে, সোয়াসেও কিন্তু ব্যথা, তাহলে সোয়াস যখন একটা কাজ করতে যাবে তখন সে এটা সহজে করতে পারবে না, তার ব্যথা লাগবে, তাহলে সে কি করবে, এই যে এক্সটেন্ডটা সে করতে চাবে না, সে বলবে যে আমার ব্যথা লাগছে, ঠিক আছে। আর জি এটা, ম্যাম। হ্যাঁ, এটা সোয়াস সাইনটা তোমরা দরকার হলে একটু, যেহেতু তোমাদের ক্লিনিক্যাল ক্লাস আমরা এখনো শুরু করতে পারছি না, হয়তো নেক্সট মান্থ বা আগস্ট থেকে শুরু হবে, তোমরা এগুলো একটু ইউটিউবে দেখবা সোয়াস সাইন কিভাবে এলিসিট করে, রিট্রোসিকাল অ্যাপেন্ডিসাইটিসে সোয়াস সাইন পাওয়া যায়, এটা কিভাবে এলিসিট করে এটা দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্সটা সিকামের পাশে তো আবার ইউরেটার থাকে, রিট্রোসিকাল অ্যাপেন্ডিক্সটাও এসে ইউরেটারকে ইরিটেট করতে পারে, সেই ক্ষেত্রেও আমরা ইউরিনে ডাব্লিউবিসি পাইতে পারি, যেটা বললাম। আচ্ছা, এরপর হচ্ছে পেলভিক, পেলভিক অ্যাপেন্ডিসাইটিসে এই যে দেখো বলতে চাচ্ছে যে বেশি বেশি নশিয়া ভমিটিং হতে পারে, এবং আমি যদি পার রেক্টাল এক্সামিনেশন করি, মানে ডিআরই করি, ডিআরই কি এটাও তোমাদেরকে মানে না দেখালে তোমরা একটু ইউটিউবে দেখবে যে ডিআরই কিভাবে করে, রেকটামের ভিতর আঙ্গুল ঢুকায় ডিআরই করে, ডিআরই করলে আমি ওখানে পেলভিক কালেকশন পাবো, ওগুলো বোঝা যায় ডিআরইর ফাইন্ডিংস এর মধ্যে, পেলভিসে যদি কালেকশন থাকে তাহলে রেকটাম দিয়ে আঙ্গুল ঢুকাইলে আমি একটা বগি ফিলিং পাইতে পারি, ঠিক আছে, ফিলিংটাকে বলে বগি একটা ফিলিং, রেকটাল পেলভিক অ্যাবসেস হলেও এটা পাওয়া যেতে পারে, আর যদি কালেকশন থাকে, ফ্লুইড কালেকশন থাকে, তাইলেও আমি বুঝতে পারবো। আর পেশেন্ট টেন্ডারনেস বলবে, যে আমি যদি ডিআরই করি তাহলে সে বলবে যে আমার ওখানে ব্যথা হচ্ছে, পেলভিসের ওখানে ব্যথা হচ্ছে, কারণ কি, এই যে পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিক্স, এই কারণে। এটার জন্য আছে অবটুরেটর সাইন। অবটুরেটর মাসলটা পেলভিসের কোন জায়গায় থাকে জানো, জানা আছে? জি ম্যাম। আচ্ছা, তো অবটুরেটর মাসলের কাজ কি, ইন্টারনাল রোটেশন অফ হিপ, ঠিক না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে পেলভিক ভ্যারাইটি অফ অ্যাপেন্ডিসাইটিসে ও অবটুরেটর মাসলের কাছে থাকবে অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমি যদি অবটুরেটরের কাজটা করতে যাই ঠিক সোয়াসের মতো, ঠিক আছে, সোয়াসকে যেমন আমি যখন সোয়াসের কাজ করতে গেছিলাম, সোয়াসের কাজে আমার ব্যথা লাগছিল, তো এক্ষেত্রেও আমি যখন ইন্টারনাল রোটেশন অফ হিপ করতে যাব পেশেন্টের, পেশেন্ট বলবে যে আমার ব্যথা লাগতেছে, এটাই অবটুরেটর সাইন, ঠিক আছে। তো পেলভিক ভ্যারাইটিতে সোয়াস সাইনও থাকতে পারে, অবটুরেটর সাইনও থাকতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস, বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস এর ক্ষেত্রে বলছে যে পেশেন্টের ডায়রিয়া, ফিভার এগুলো থাকতে পারে চিলড্রেনদের ক্ষেত্রে। তো আমরা এখন তো নিউ ইয়েতে, আগে অত ক্লিনিক্যাল ডায়াগনোসিস এর উপরই বেশি বেস করতে হতো, বা উপজেলা হেলথ কমপ্লেক্স হোক, যেখানে তোমার এত আল্ট্রাসোনোগ্রাফির সুযোগ সুবিধা নাই, অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি ছাড়াই অপারেশন করতে হয়, ওইসব জায়গায় ট্রিটমেন্টই একরকম। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে আমরা আসলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি একটা করি টু এক্সক্লুড আদার ডিজিজ, অ্যাপেন্ডিসাইটিস আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোসিস সবসময় করা যায় না,
কিন্তু ওর অন্য কোনো ডিজিজ আছে নাকি ওটা এক্সক্লুড করি আর আমরা সিবিসি করে দেখি আর কি যে ওর কি ডাব্লিউবিসি কাউন্ট বেশি কিনা নিউট্রোফিল বেশি কিনা। যদি ওরকম হয় তাহলে সেক্ষেত্রে আমরা অপারেশন মানে আমরা শিওর হই আর কি যে এটা অ্যাপেন্ডিসাইটিস। আর মেল পেশেন্টের ক্ষেত্রে বা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে আমরা একটা এক্সরে কেওবি করি, মানে কিডনি ইউরিনারি ব্লাডার, এটার একটা আমরা এক্সরে করে দেখি যে ওর রেনাল স্টোন আছে নাকি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোকে এক্সক্লুড করার জন্য হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসে আমরা ইনভেস্টিগেশন করি। আদারওয়াইজ অ্যাপেন্ডিসাইটিস সবসময় হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। কনফার্মেটরি হচ্ছে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সেটিং এ সব জায়গায় সিটি স্ক্যান করা পসিবল হয় না। একটু আচ্ছা, আর বাকি যে সাইন সিমটম গুলো আছে প্যারাকোলিক বা এগুলো আমি আর এক্সপ্লেন করলাম না কারণ এগুলো এত কমন না। ঠিক আছে, আরেকটা যেটা আমি তোমাদেরকে মুখে বলতেছিলাম যে অনেক সময় অ্যাপেন্ডিক্স সিকাম সহ উপরের দিকে উঠে বসে থাকে, মানে রাইট আপার কোয়াড্রেন্টের দিকে চলে যায়। রাইট আইলিয়াক ফসাতে না থেকে দেখা যাবে রাইট হাইপোকন্ড্রিয়ামের দিকে বা রাইট এই যে আইলিয়াক ফসার উপরের কোয়াড্রেন্টটার নাম কি? রাইট নাম্বার হ্যাঁ, Right ওইদিকেও lumbar. পেনটা হইতে পারে। হ্যাঁ, রাইট লাম্বারের ওদিকেও পেনটা হইতে পারে। তো কেন হয়? অনেক সময় সিকাম দেখা যায় যে রাইট ইলিয়াক ফসা পর্যন্ত সে আসে নাই, ম্যাল ডিসেন্ডেন্ট সিকাম, মানে সিকাম আরো উপরের দিকে আছে, অ্যাপেন্ডিক্স ওই জন্য উপরের দিকে রয়ে গেছে। তো ব্যথাটা ওইদিকেও হইতে পারে। আচ্ছা, আরেকটা আমরা জানি ট্রান্সপোজিশন অফ ভিসেরা, এটা খুব রেয়ার। অনেক সময় সিকাম লেফটে থাকে, ওই ক্ষেত্রে ব্যথা ওইদিকে ফিল হইতে পারে আর কি। ডেক্সট্রোকার্ডিয়া একটা পেশেন্ট রোগ আছে না, হার্ট যে উল্টা দিকে ঘুরানো থাকে, ইয়েস ম্যাম। ওদের ma'am. ওদের 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 সিকামোর উল্টা দিকে থাকতে পারে। তো এগুলো রেয়ার এগুলা এত জানা মানে এমনি জানার জন্য জানা, পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট না আর কি। আচ্ছা আচ্ছা, আমরা একটা স্কোরিং মেথড বের করা হয়েছে অ্যাপেন্ডিসাইটিস এর জন্য, এটাকে বলে দ্য অ্যালভারেডো ম্যান্ট্রেল স্কোর। ম্যান্ট্রেলসটা হচ্ছে নামের ওর সিমটম গুলার ফার্স্ট দিয়ে মনে রাখার সুবিধার জন্য একটা অ্যাব্রিভিয়েশন বানানো হয়েছে ম্যান্ট্রেল। তো সিমটম কি কি? মাইগ্রেটরি রাইট ইলিয়াক ফসা পেইন। মাইগ্রেটরি মানে মাইগ্রেটেড পেইন। সেন্ট্রাল কোলিকি অ্যাবডোমিনাল পেইন ছিল পেরিয়াম্বিলিকাল, ওখান থেকে মাইগ্রেট করে রাইট ইলিয়াক ফসায় যদি আসে তাহলে এই ফিচার যদি পেশেন্টের থাকে তাহলে স্কোর 1। অ্যানোরেক্সিয়া থাকলে স্কোর 1। নশিয়া ভমিটিং থাকলে 1। এরকম সাইনের মধ্যে টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, এলিভেটেড টেম্পারেচার, এগুলোর জন্য স্কোর আছে। আর ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে লিউকোসাইটোসিস মানে ডাব্লিউবিসি কাউন্ট ওর সিবিসি তে বেশি থাকবে। শিফট টু লেফট মানে নিউট্রোফিলটা যদি লেফট শিফট হয়, এটা তোমাদেরকে ইয়েতে পড়াবে, প্যাথোলজিতে পড়াবে। অবশ্য ইয়েতেও পড়ানোর কথা, ফিজিওলজিতে পড়া নেই শিফট টু লেফট কি জিনিস। নো ম্যাম। No, ma'am. শিফট টু লেফট হচ্ছে এই যে নিউট্রোফিলের যে নিউট্রোফিল কাউন্ট তো বুঝো নাকি? জি ম্যাম। Yes, ma'am. নিউট্রোফিল কি? ওয়ান কাইন্ড অফ WBC. ডাব্লিউবিসির একটা ইয়ে, একটা হচ্ছে Granular একটা, WBC. হ্যাঁ গ্র্যানুলার ডাব্লিউবিসির একটা ইয়ে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, তো লেফট শিফট মানে হচ্ছে গিয়ে presence of immature neutrophils in blood and usually but not always indicates an inflammatory cause। হ্যাঁ, তো এই জিনিসটা তোমাদেরকে পড়াবে প্যাথোলজিতে, ওখানে আরো ভালো করে বুঝতে পারবা। তো এটা যখন রিপোর্টে আসে তখন রিপোর্ট দেখলে বোঝা যায়। ওটা তোমাকে ওই যে রিপোর্ট করবে, এখন তো সব রিপোর্ট মেশিনেই হয়, তো ওই রিপোর্টে দেখলে বোঝা যায় যে লেফট শিফট কি হয়েছে নাকি হয় নাই। বাংলাদেশে সব রিপোর্টে হয়তো থাকে না, কিন্তু ইয়ে জায়গাতে থাকে, ভালো জায়গার রিপোর্টে বোঝা যায় দেখলে যে লেফট শিফট, নিউট্রোফিলের লেফট শিফট আছে নাকি নাই। আচ্ছা, মানে প্রিম্যাচিউর
বা ইম্যাচিওর নিউট্রোফিল থাকবে ব্লাডে, ঠিক আছে? এটাই হচ্ছে লেফট শিফট। এখন এই মেন্টাল স্কোরের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমরা ডিসাইড করব যে ওর কি এটা অ্যাপেন্ডিসাইটিস নাকি অ্যাপেন্ডিসাইটিস না, বা মাইল্ড অ্যাপেন্ডিসাইটিস নাকি মডারেট অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা এখানে একটু লেখা দরকার ছিল, এটা তো মিস হয়ে গেছে। দেখি, এই জিনিসটা বেলিয়ান ল্যাবে আছে, এটা আমি তোমাদেরকে পরে পাঠাই দিব যে কত স্কোর হইলে আমরা কি করব। আচ্ছা, প্রেগনেন্সি, যে কোনো ফিমেল পেশেন্টের প্রেগনেন্সি আছে নাকি অ্যাপেন্ডিসাইটিস যদি আসে, আমাকে ফার্স্ট অফ অল এক্সক্লুড করতে হবে যে ও প্রেগনেন্ট কিনা, এটাও আমাকে এক্সক্লুড করে নিতে হবে। ফিমেলের ক্ষেত্রে এই টেস্টটাও তাইলে আমরা করব, একটা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট আমরা করব। কারণ রাপচার্ড একটোপিক প্রেগনেন্সি বা একটোপিক প্রেগনেন্সি, মানে টিউবে যে প্রেগনেন্সি হয়, সেটাও অ্যাপেন্ডিসাইটিসের ফিচারকে মিমিক করতে পারে, মানে একই রকম ফিচার হতে পারে, রাইট ইলিয়াক ফসা, পেইন, ডায়রিয়া বা এ ধরনের সিমটম নিয়ে সে আসতে পারে। এক নাম্বার হচ্ছে তাহলে ফিমেল ইয়াং পেশেন্ট হলে আমি প্রেগনেন্সি, সে ম্যারিড হোক আর না হোক, প্রেগনেন্সি এক্সক্লুড করতে হবে। আমাদের এখানে করা যায় না, কিন্তু করা উচিত আইডিয়ালি। এক নাম্বার গেল এটা, যে তার একটোপিক প্রেগনেন্সি না। আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগনেন্ট ওমেন, আমরা জানি সে প্রেগনেন্ট, এইসব পেশেন্টের প্রেগনেন্ট ওমেনের কিন্তু অ্যাপেন্ডিসাইটিস খুব কমন। মানে এক প্রেগনেন্সি কালীন যেসব ডিজিজ একটা মহিলার হইতে পারে তার মধ্যে ইউটিআই, প্রেগনেন্সি, অ্যাপেন্ডিসাইটিস খুব কমন। এবং এটা হইলে খারাপ, একে তো তার প্রেগনেন্সি, তার মধ্যে যদি তার অ্যাপেন্ডিসাইটিস হয়, প্রেগনেন্সির কারণে তার পেটের মধ্যে ইউটেরাসটা এমনি বড় হয়ে আছে, বাচ্চার কারণে আর কোনো কিছু জায়গা নাই। তো নর্মালি আমাদের অ্যাপেন্ডিসাইটিস হলে হয় কি, ওমেন্টাম এসে ওই অ্যাপেন্ডিক্সটাকে কাভার করার চেষ্টা করে, মানে বাস্ট হওয়ার আগে অ্যাপেন্ডিক্সটাকে সে কাভার করে সেই ইনফ্লামেশনটাকে কমানোর চেষ্টা করে। কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের এই সুযোগটা থাকে না, কারণ ওর ইউটেরাসই সব পেটের ভিতর জায়গা দখল করে বসে আছে। তো ওমেন্টাম এসে যে অ্যাপেন্ডিক্সকে গার্ড দিবে, ইনফ্লামেশনটা কমাবে বা লোকালাইজ করে ফেলবে, এই জিনিসটা হওয়ার চান্সটা প্রেগনেন্সিতে কমে যায়। মানে প্রেগনেন্সিতে তাইলে কি হবে, অ্যাপেন্ডিক্স হলে খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করবে, খুব তাড়াতাড়ি পারফোরেশন হয়ে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, এই সেম জিনিসটা বয়স্কদের ক্ষেত্রেও হইতে পারে। মানে একটু বয়স্কদের ওমেন্টাম হয়ে যায় থিন, এত ভালো ওমেন্টামের কাজ অত ভালো মতো সে করতে পারে না। বাচ্চাদের ক্ষেত্রেও তাই, ওমেন্টামটা ভালো মতো গার্ড দিতে পারে না। তো বাচ্চা, প্রেগনেন্সি, বয়স্ক, এদের ক্ষেত্রে পারফোরেশনের চান্স অ্যাপেন্ডিক্স হইলে বেড়ে যায়, গ্যাংগ্রিন হওয়ার চান্স, খারাপ অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্স বেড়ে যায়। আচ্ছা, এখন আমরা কি করব অ্যাপেন্ডিসাইটিস যদি হয়? একটা তো ঝামেলা হচ্ছে গিয়ে এটা ডিলে প্রেজেন্টেশন হয়, মানে যেহেতু সিমটম গুলা টিপিক্যাল অ্যাপেন্ডিসাইটিস থাকে না, নন স্পেসিফিক সিমটম থাকে। একে তো যেহেতু ডিলেড ইন প্রেজেন্টেশন, ডিলে ইন ডায়াগনোসিস, অলরেডি দেখা যায় যে অ্যাপেন্ডিক্স পারফোরেশন হয়ে বসে আছে বা খারাপ কিছু হয়ে বসে আছে। আচ্ছা, এখন অ্যাপেন্ডিক্স হলে বলতে চাচ্ছে যে অপারেশন করলে, অপারেশন করি আর না করি, ফিটাল লসের চান্স থাকে 3 to 5% ক্যান্সার, কম না কিন্তু, 100 জনে 5 জনের যদি ফিটাল লস হয়। আর যদি অ্যাপেন্ডিক্স এ পারফোরেশন হয়ে যায় অপারেশনের সময়, অপারেশন তো আমাকে করতেই হবে, প্রেগনেন্ট অবস্থায় অপারেশন করতে হবে। এখন অপারেশনে যদি আমি পাই যে পারফোরেশন হয়েছে, হ্যাঁ, তাইলে এই ফিটাল লসের চান্স 20% পর্যন্ত হইতে পারে। তাহলে জিনিসটা কিন্তু মানে খুব একটা কম সিরিয়াস না, বেশ সিরিয়াস কন্ডিশন, যে প্রেগনেন্সিতে অ্যাপেন্ডিসাইটিস হলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। এটা তাহলে পেশেন্টকে ওভাবে কাউন্সিলিং করতে হবে যে দেখেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিছু করার নাই, হয়েছে, এটা খুবই দুঃখজনক, কিন্তু আমার এটা অপারেশন ছাড়া ভালোও হবে না, অপারেশন আমাকে করতেই হবে। কারণ অ্যান্টিবায়োটিক দিলে নর্মাল মানুষের এটা এইবারে ইনফ্লামেশন কমে, এইবারে হয়তো আমি কনজারভেটিভ ট্রিটমেন্টে এটা ভালো হইতে পারতো, কিন্তু প্রেগনেন্সির সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট খুব বেশি ভালো কাজ করে না, আমাকে অপারেশনেই যেতে হবে। এবং অপারেশন করি আর না করি আমার ফিটাল লসের চান্স থাকবে। এগুলো কাউন্সিলিং করে নেওয়ার জন্য, আমাদের দেশে করে না, কিন্তু এগুলো করা উচিত। না করার কারণেই ডাক্তারদের প্রতি এত অবিশ্বাস এবং এত ঝামেলাগুলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারপিট। সবসময় যে পেশেন্টরা দায়ী তাই না, ডাক্তারদেরও দোষ আছে, এটা আমরা ডাক্তাররা স্বীকার করি না। আমার কাছে মনে হয় ওরা যেটা, পেশেন্ট যেটা করবে ওটা পেশেন্টের ব্যাপার, পেশেন্ট তো আর তোমার মতো পড়ালেখা করে আসে না, কিন্তু একজন ডাক্তার হিসেবে পেশেন্টের কাউন্সিলিং করা, এথিক্যাল প্র্যাকটিস করার মধ্যে এগুলা পড়ে। আচ্ছা, এই যে একটোপিক প্রেগনেন্সির কথাটা তোমাদেরকে একটু আগে বলছিলাম, তোমাদের এত ডিটেলস লাগবে না, এগুলো আমি বলে রাখতেছি জাস্ট মানে মাথায় থাকার জন্য, যে এই জিনিসগুলা
ডায়াগনোসিসের সময় মাথায় যাতে আসে, বা যদি বাই চান্স একটা কোয়েশ্চেন বেশি নাম্বার করার জন্য জিজ্ঞেস করতে পারে, তাহলে যাতে আমার মাথায় থাকে যে একটোপিক প্রেগনেন্সিটা একটা সাইন হইতে পারে, মানে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হইতে পারে। আচ্ছা, আর একটোপিক প্রেগনেন্সিটা অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করলে, মানে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে একটোপিক প্রেগনেন্সি অনেক সময় ধরা পড়ে না। তাহলে আমার যদি সন্দেহ হয়, আমাকে পেলভিক আল্ট্রাসোনোগ্রাফি মানে ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে। এটার সুযোগও সব জায়গায় নাই, বাট এটা করতে পারলে ভালো, তাহলে আমি শিওরলি বুঝতে পারবো যে তার, কারণ একটোপিক প্রেগনেন্সি, আর্লি একটোপিক প্রেগনেন্সিতে অনেক সময় ইউরিনেও টেস্ট পজিটিভ আসে না, এটা হচ্ছে গিয়ে সমস্যা। আর একটোপিক প্রেগনেন্সিও একটা খুব খারাপ ডিজিজ। এটা যতক্ষণ টিউবের ভিতর প্রেগনেন্সিটা আসে, ওর ব্যথা হচ্ছে ঠিক আছে, কিন্তু যেই রাপচার হবে, মানে টিউবটা যখনই রাপচার হবে, এমন ব্লিডিং শুরু হবে, পেশেন্ট মুহূর্তের মধ্যে মারা যাবে, তোমার কোনো সুযোগই দিবে না আর বাঁচানোর। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা এই জন্যই এক্সক্লুড করতে হবে। মানে আমি একটা পেশেন্টকে অ্যাপেন্ডিসাইটিস ধরে বসে আছি, পুট করে সে তো কিন্তু সে অ্যাপেন্ডিসাইটিস না, সে পুট করে খারাপ হয়ে যাবে যদি একটোপিক প্রেগনেন্সি হয়। এটা তোমরা কারো থাকলে পড়ে নিও, ভিতরের এত বর্ণনা তোমাদের আসলে দরকার নেই। জাস্ট একটা একটোপিক প্রেগনেন্সি, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা কি কি, এগুলো আমি অলরেডি বলে ফেলছি যে আমরা কি কি ইনভেস্টিগেশন করব ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস পেশেন্ট আসলে আমি হিস্ট্রি নিব, হিস্ট্রি নেওয়ার পরে আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করব। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমার যদি ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয় যে এটা অ্যাপেন্ডিসাইটিস, তাহলে আমি কি কি ইনভেস্টিগেশন করব। রুটিনলি আমি অবশ্যই একটা ফুল ব্লাড কাউন্ট এবং একটা ইউরিনালাইসিস করব, মানে একটা ইউরিন কাউন্ট করব আর একটা ফুল ব্লাড কাউন্ট করব। ফুল ব্লাড কাউন্টে যেটা বললাম ডাব্লিউবিসি বেশি থাকবে, নিউট্রোফিল শিফট, লেফট শিফট থাকতে পারে, এই দুইটা আমার জন্য ফুল ব্লাড কাউন্টই ইম্পর্টেন্ট। ইউরিন অ্যানালাইসিস করলে ওই যে ডাব্লিউবিসি বেশি থাকতে পারে, ইউরিনও ডাব্লিউবিসি বেশি থাকতে পারে। আচ্ছা, সিলেক্টিভ কি কি করব? সিলেক্টিভ হচ্ছে ফিমেল হইলে প্রেগন্যান্সি টেস্ট করব, বয়স্ক হইলে ইউরিয়া ইলেকট্রোলাইট করব। হ্যাঁ, আমি যদি সন্দেহ করি যে না এটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, তাহলে আমি একটা অ্যাবডোমিনাল এক্সরে করব। অ্যাবডোমিনাল সুপাইন এক্সরে করলে যদি এটা কিডনি শুদ্ধ কভার করে, তাইলে সেক্ষেত্রে আমি স্টোন থাকলে ওইটাও দেখতে পারবো, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকলেও দেখতে পারবো, স্টোন থাকলেও দেখতে পারবো। আল্ট্রাসোনোগ্রাফিতেও তাই, স্টোন থাকলে দেখতে পারবো, বা অন্য কোনো প্যাথোলজি, ওভারিয়ান যদি কোনো প্যাথোলজি হয় ফিমেল পেশেন্টের, ওভারিয়ান সিস্টেও মানে অ্যাপেন্ডিসাইটিস এর মতো ফিচার হয়, সেটা আমি বুঝতে পারবো। কনফার্মেটরি হচ্ছে সিটি স্ক্যান, সিটি স্ক্যান এবং কন্ট্রাস্ট চালা সিটি স্ক্যান। শুধু নর্মাল সিটি স্ক্যান করলে হবে না, কন্ট্রাস্ট এনহ্যান্স অ্যাবডোমেন অ্যান্ড পেলভিক সিটি স্ক্যান যদি আমি করি, তাহলে আমি শিওর হতে পারবো যে রোগীর অ্যাপেন্ডিসাইটিস আছে। কিন্তু এগেইন সিটি স্ক্যান সবাইকে করা যাবে না, বাচ্চাদেরকে এত রেডিয়েশন হ্যাজার্ডের মধ্যে ফেলা যাবে না। পেশেন্ট প্রেগনেন্ট হইলেও দেখা যাবে যে সিটি স্ক্যান আমাকে করতে দিচ্ছে না। তো এই জন্য এই কিছু টেস্ট আছে আমি করবোই, আর কিছু হচ্ছে গিয়ে সিলেক্টিভ। কিন্তু এখন একটা পেশেন্টের যদি বয়স মনে করো 40, 45, 50, তার অ্যাপেন্ডিসাইটিস হইলো, এটা কি কমন? নো ম্যাম। এটা কমন না, এটা কমন না। তাহলে আমাকে প্রথমে চিন্তা করতে হবে, হইতে পারে এটা অ্যাপেন্ডিসাইটিস, হবে না যে তা না, কিন্তু আমাকে চিন্তা করতে হবে অ্যাপেন্ডিসাইটিস কেন ওর এই বয়সে হইলো। অ্যাপেন্ডিসাইটিস এর মতো ফিচার আরেকটা কারণে হইতে পারে বয়স্ক পেশেন্টদের, সেটা হচ্ছে কি ক্যান্সার। যদি সিকামে ক্যান্সার থাকে বা রাইট সাইডেড গাটে যদি ক্যান্সার থাকে, অনেক সময় সেটা অ্যাপেন্ডিসাইটিস এর ফিচার নিয়ে প্রেজেন্ট করতে পারে বয়স্ক মানুষের ক্ষেত্রে। এজন্য বলা হয় যে প্রথমে যদি অ্যাপেন্ডিক্স যদি পারফোরেশন না হয়ে যায়, এরকম বয়স্ক একটা লোক যদি আমার কাছে আসে, তাহলে আমি তাকে প্রথমে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। কনজারভেটিভ ট্রিটমেন্টে সে যদি ভালো হয়ে যায়, তাহলে পরবর্তীকালে আমাকে এই সিটি স্ক্যান এবং কোলোনোস্কোপি করে পেশেন্টকে ফলো আপ করতে হবে যে পেশেন্টের কি খারাপ কোনো ডিজিজ আছে কিনা, মানে অ্যাপেন্ডিসাইটিস ছাড়া। দেন আমি ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি করবো, এবং ওই ইন্টারভেল অ্যাপেন্ডিসেক্টমি করলে আমাদের উচিত হচ্ছে কি ওই সময় অ্যাপেন্ডিক্সটাকে বায়োপসি বা হিস্টোপ্যাথোলজিতে পাঠানো, শিওর হওয়ার জন্য যেটা কি শুধু অ্যাপেন্ডিসাইটিস নাকি ওর অন্য কোনো খারাপ ডিজিজ আছে। এখানে একটা কথা আছে দেখতে পাচ্ছ, কনসিডার লো ডোজ প্রোটোকল ইন ইয়াং অ্যাডাল্টস। জি ম্যাম। এটা মিন করছে যে আমরা যে কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান করি, এটাতে রেডিয়েশন হ্যাজার্ড আছে। তো লো ডোজ রেডিয়েশনও কতগুলো সিটি স্ক্যান করা যায়, এটা ছবি এত ভালো হবে না আর কি, কিন্তু কাজ চালানোর মতো হবে। তো ইয়াং অ্যাডাল্টস যদি হয়, ছোট মানুষদেরকে আমরা কম রেডিয়েশন দিতে চাই, তো ওদেরকে লো ডোজ, এটা তোমাদের না জানলেও চলবে, এটা বেলিয়ান ল্যাবে চার্টে আছে, আমরা জেনে রাখতে পারো আর কি। লো ডোজ প্রোটোকল মানে কম রেডিয়েশন দিয়ে ওকে সিটি স্ক্যান করা। আচ্ছা, কি পাবো এগুলো আমি অলরেডি তোমাদেরকে বলে ফেলছি। ডাব্লিউবিসি তে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে, সিআরপি রেজ থাকবে,
ঠিক আছে, আর ইউরিনালাইসিস করলে যদি হিমাচুরিয়া অথবা ডাব্লিউবিসি পাই তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিস সন্দেহ করতে পারি। আর ইউরিনে ওই যে অথবা সেরাম যদি বিটা এসসিজি করি, মানে প্রেগন্যান্সি টেস্ট যদি করি, তাইলেও আমরা মানে প্রেগনেন্ট কিনা পেশেন্ট বা একটোপিক প্রেগন্যান্সি কিনা এটা একটা আইডিয়া করতে পারবো। আল্ট্রাসোনোগ্রাফি আমরা আগেই বলছি, অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোসিসের জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি না, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি টু এক্সক্লুড আদার ডিজিজ। কিরকম? ওভারিয়ান সিস্ট অথবা একটোপিক প্রেগন্যান্সি। পায়োসালফিংস তোমাদের লাগবে না, ওভারিয়ান সিস্ট আর একটোপিক প্রেগন্যান্সির কথাটা মনে রাখো, এগুলো এক্সক্লুড করতে পারি। স্টোন থাকলে স্টোনও অনেক সময় ভালো সোনোলজিস্ট হলে রেনাল স্টোন যদি হয় বা ইউরেটারের স্টোন হয় এগুলো বলতে পারে আল্ট্রাসোনোগ্রাফিতে খুব ভালো মতো। আর অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ বা এক্সরে কেওবি, হ্যাঁ, এগুলোর মধ্যে যদি আমার সন্দেহ হয় যে পেশেন্টের অবস্ট্রাকশন থাকতে পারে বা অন্য কোনো ডিজিজ আছে, অ্যাপেন্ডিসাইটিস না, এগুলোকে এক্সক্লুড করার জন্য আমি অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ অথবা এক্সরে কেওবি করলে স্টোন আছে কিনা, অবস্ট্রাকশন আছে কিনা বা পারফোরেশন আছে কিনা, পারফোরেশন মানে যে কোনো ডিউডেনাম পারফোরেশন হতে পারে, ওগুলা আলাদা ডিজিজ, হ্যাঁ, ওগুলা এক্সক্লুড করার জন্য আমি অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ বা এক্সরে কিউবি ফর স্টোন করতে পারি। আচ্ছা দেখো, এই যেটা একটা আল্ট্রাসোনোগ্রাফি, এটা মাইল্ডলি এনলার্জ, অনেক এই লোক অনেক ভালো সোনোলজিস্ট আর কি, এজন্য সে অ্যাপেন্ডিক্স বাইর করতে পারছে, বা অ্যাপেন্ডিক্স হতে এটা আর্লি একদম, এবং তখন ওর আশেপাশে ইয়ে আসে নাই, ওমেন্টাম বা অন্য কোনো কিছু আসে নাই, সে নিজেই খালি ইনফ্লামড হয়েছে, এই জন্য এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, যে এটা অ্যাপেন্ডিক্স। এগুলা তো ভালো বোঝা যায় না অ্যাপেন্ডিসাইটিস আল্ট্রাসোনোগ্রাফিতে। আচ্ছা, এই যে এই স্লাইডটা পিছনে চলে আসছে, বুঝছো, এই আলভারাদো স্কোরের সাইনটা আর কি, এটা আমি তোমাদেরকে আলভারাদো স্কোরটা একটু পরে বলতেছি আবার আলাদা করে। তো এখানে বলা আছে কাদের ক্ষেত্রে বেশি আল্ট্রাসোনোগ্রাফি করব আমরা, বাচ্চাদের ক্ষেত্রে অথবা গাইনোকোলজিকে যদি আমাদের সন্দেহ হয় যে ওভারিয়ান সিস্ট বা ইয়ে আছে, একটোপিক প্রেগন্যান্সি আছে, তাইলে আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। আর সিটি করব কনফার্মেটরি করার জন্য, যদি আমার সুবিধা থাকে, কেউ যদি বিদেশে যাও পাশ করে, ওখানে দেখবো যে সবাই সিটি করতেছে, আমাদের দেশে সিটি করা সম্ভব না। আচ্ছা, এই যে ইউনাইটেড স্টেটসে ওরা বলতেছে মেজরিটি অফ পেশেন্টস উইল আন্ডারগো সিটি, আমাদের দেশে এটা সম্ভব না। আচ্ছা, এই পরের কথাগুলো তোমাদের এটা পাস করার জন্য এত ডিটেলস দরকার নেই, এটা আমি এমনি লিখছি এখানে, কারো জানার ইচ্ছা হলে পড়তে পারো, থার্ড ইয়ারে এত জানা লাগবে না, মেইন প্রফের আগে পড়তে চাইলে পড়তে পারো। এই হচ্ছে সিটি, এই যে সিটির মধ্যে দেখো আরো ভালো মতো বোঝা যাচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই সিটি বুঝতে অনেক দেরি আছে, এটা এমনি আমি দেখানোর জন্য দিচ্ছি, সিটি তোমাদেরকে দিবে না পরীক্ষার হলে, সিটি দেখে বাইর করো অ্যাপেন্ডিক্স, এটা তোমাদেরকে দিবে না। এটা হচ্ছে কিডনি, বুঝছো, এটা হচ্ছে লিভার, এটা কিডনি, এইটা হচ্ছে অ্যাপেন্ডিক্স, এটা ব্লাডার। আচ্ছা যাই, ল্যাপারোস্কোপি এখন বিদেশে বা আমরা প্রাইভেটেও অ্যাপেন্ডিসাইটিস যদি আর্লি আসে আমরা ল্যাপারোস্কোপি এখন অফার করি, যেহেতু এটা মিনিমালি ইনভেসিভ, পেশেন্টদেরও যাদের অ্যাফোর্ড করতে পারে, অ্যাফোর্ড মানে কি 5,000 টাকা বেশি লাগবে আর কি মেশিনের চার্জ, আর তাহলে আমরা ল্যাপারোস্কোপি অফার করি, কারণ পেট মেশিনের মাধ্যমে করলে কসমেটিক এটাও ভালো হয়, আর পেশেন্টের পেইনও অনেক কম হয় ল্যাপারোস্কোপির পরে, কেটে অপারেশন করার চাইতে ল্যাপারোস্কোপি করলে যদি আমি অপারেশন করি তাহলে পেশেন্টের পেইন পরবর্তীকালে রিকভারি এগুলো অনেক আর্লি হয়। তো আমরা পেশেন্টকে অফার করবো ল্যাপারোস্কোপির জন্য, যে আমরা চেষ্টা করবো ল্যাপারোস্কোপির মাধ্যমে অ্যাপেন্ডিসেক্টমি করার, কিন্তু অনেক সময় আবার এরকমও হয় যে ল্যাপারোস্কোপি মেশিন ঢুকানোর পর দেখা গেল অ্যাপেন্ডিক্স এর অবস্থা এমন খারাপ, পারফোরেশন হয়ে একদম গ্যাংগ্রিন হয়ে গেছে, ওই ক্ষেত্রে অনেক সময় ল্যাপারোস্কোপি দিয়ে কমপ্লিট করা সম্ভব না হলে অসুবিধা নাই, ল্যাপারোস্কোপির পোর্ট যেখান দিয়ে ঢুকেছে ওখানে একটু বাড়ায় অ্যাপেন্ডিসেক্টমি করে দেওয়া যায়, এটাও কোনো প্রবলেম না, বাট ফার্স্ট ট্রাই ল্যাপারোস্কোপি করতে পারলে ভালো, স্পেশালি যদি
ইয়াং ওমেন হয়, তাহলে এখানে কি হয়, অনেক সময় অ্যাপেন্ডিক্সাইটিসের সাথে ওর আবার দেখা যায় ওভারিয়ানও কোনো প্যাথোলজি আছে, তো ওপেন সার্জারি করলে তো আমি এরকম সুন্দর করে ওভারি দেখতে পারবো না। ল্যাপারোস্কোপিতে পেটে ক্যামেরা ঢুকালে পেটের সবকিছুই এবার দেখা যায়, মানে ওর যদি ওভারিয়ান কোনো প্যাথোলজি থাকে ওইটাও আমি দেখতে পারবো, আহ, বা অন্য কোনো যদি ঝামেলা থাকে পেটের মধ্যে ওইটাও আমি দেখতে পারবো। এই যে ল্যাপারোস্কোপিক ভিউ অ্যাপেন্ডিসাইটিস এর, ঠিক আছে। এটা এটা হচ্ছে নর্মাল অ্যাপেন্ডিক্স। ওরা বলছে এটা নর্মাল অ্যাপেন্ডিক্স, কিন্তু এটা আমার কাছে নর্মাল অ্যাপেন্ডিক্স মনে হচ্ছে না। বেলিয়ান লাভ বলতেছে নর্মাল অ্যাপেন্ডিক্সে এই ভেন গুলাও দেখা যায় না, একদম ক্লিন থাকে। এই যে সিকাম যেরকম ক্লিন থাকে, অ্যাপেন্ডিক্স ওরকম ক্লিন থাকে, কিন্তু ওরা বলতে চাচ্ছে এটা নর্মাল অ্যাপেন্ডিক্স। যাই হোক, ধরো ওদের অ্যাপেন্ডিক্স হয়তো এরকম লম্বা এত বড় থাকে আর কি, আমাদের অ্যাপেন্ডিক্স আরো ছোট। এটা তো বিদেশিদের ছবি। এই যে এটা যেমন দেখো কত মোটা হয়েছে অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে কি মনে হচ্ছে যে না এটা আসলে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে। বিশাল অ্যাপেন্ডিক্স, বড় বড় একদম ব্লাড ভেসেল গুলো একদম এনগর্জড হয়ে আছে, ঠিক আছে। একটু একটু পাসও দেখা যাচ্ছে। এগুলা হচ্ছে, এটা বেলিয়ান লাভে আছে, বেলিয়ান লাভের চার্ট তোমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে অ্যাপেন্ডিসাইটিস এর মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করলে আমার কি কি সন্দেহ করা উচিত কোন বয়সে। কয়েকটা নাম জেনে রাখবা। এই ডিজিজ গুলো তোমাদেরকে ইভেন্চুয়ালি সবগুলা ডিজিজ তোমাদের সার্জারিতে পড়ানো হবে। যখন সবগুলা পড়ানো হয়ে যাবে একসাথে, তখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা যে কেন এটা অ্যাপেন্ডিসাইটিস না, কেন এটা অন্য ডিজিজ। এখন যদি প্রত্যেকটা ব্যাখ্যা করতে যাই তোমরা মনেও রাখতে পারবা না, এতগুলা মনে রাখা সম্ভবও না। তো যখন পেডিয়াট্রিক সার্জারি পড়ানো হবে, পেডিয়াট্রিক্স এর এই ডিজিজ গুলা পড়ানো হবে, বা গাইনিতে যখন এই ডিজিজ গুলা পড়ানো হবে, তখন তোমরা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবা। আচ্ছা, ট্রিটমেন্ট তো আমি বলে ফেলছি। অ্যাপেন্ডিসাইটিস হলে সার্জারি করি আমরা, কনভেনশনালি ওপেন সার্জারি করতে পারি। আর নন কনভেনশনাল আমরা এখন বিদেশে ওরা অ্যাপেন্ডিসাইটিস এর মাঝখানে না এখনো করছে মনে হয়, ওরা কনজারভেটিভ ট্রায়াল দিচ্ছিল। মানে পেশেন্ট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আসলে আর্লি যদি আসে তাহলে ওরা অ্যান্টিবায়োটিক্স পেশেন্টকে না খাওয়ায় রেখে স্যালাইন দিয়ে অ্যান্টিবায়োটিক্স দিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্টের ট্রায়াল দিচ্ছিল। তো দেখা গেছে যে কিছু পেশেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে গেছে এবং এদের আর কোনো সময় জীবনে অ্যাপেন্ডিসাইটিস হয় নাই। কিছু কিছু কারো হয়েছে, তাহলে ওটা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস বলে। পরবর্তীতে যদি আবার হয় তো তখন ওরা ওদেরকে অপারেশন করছে। আর কারো নাকি কখনোই হয়নি, এটা ওরা বলছে ওদের স্টাডিতে। তো আমাদের দেশে আমাদের এত আসলে এগুলো করার সুযোগ নাই, কারণ একবার অ্যাপেন্ডিসাইটিস আমাদের গুলো আসেই ম্যাক্সিমাম খারাপ, মানে দেরি করে আসে। দেখা যায় তখন অলরেডি এত ইনফ্ল্যামড যে কনজারভেটিভে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি রেগুলার হয় আর্লি আসে কনজারভেটিভে ভালো হলেও এটা পেশেন্টস চয়েস। পেশেন্ট অনেক সময় বলতে পারে যে না, যেহেতু আমার একবার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল আমি এটা অপারেশন করবোই। সেক্ষেত্রে আমি যদি দেরি হয়ে যায়, অ্যাপেন্ডিক্স যদি লাম্প হয়ে যায়, তাহলে ওইবার তো আর অপারেশন করতে পারছি না, ওইবার তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে সে বাড়ি চলে যাবে। 1.5 মাস পরে এসে সে অ্যাপেন্ডিসেক্টমি করায় যাবে। তো ইনিশিয়ালি পেশেন্ট আসলে আমরা তাকে যে রিহাইড্রেশন মানে স্যালাইন দিব, এনবিএম রাখবো, মানে মুখে কিছু খাবে না, অ্যান্টিবায়োটিক্স দিব, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে গিয়ে অপারেশন করব। এই অপারেশনটা তোমাদের একটু একটু জানতে হবে। যে ম্যাকবার্নিস পয়েন্ট বলছিলাম, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। এখানে দুইটা ইনসিশন আছে, এটা হচ্ছে এই ইনসিশনটার নাম হচ্ছে গ্রিড আয়রন ইনসিশন, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল টু দা ম্যাকবার্নিস পয়েন্ট, ঠিক আছে। আর একটা আছে লেন্স ইনসিশন। লেন্স ইনসিশন হচ্ছে এটা ম্যাকবার্নিস পয়েন্ট এই জিনিসটা, আর এটা হচ্ছে মিড ক্লাভিকুলার লাইন। এই দুইটা ম্যাকবার্নিস পয়েন্টের থেকে 2 সেন্টিমিটার উপরে মিড ক্লাভিকুলার লাইনকে সেন্টার করে একটা ট্রান্সভার্স ইনসিশনের নামই হচ্ছে লেন্স ইনসিশন। হ্যাঁ, এই দুইটা ইনসিশন দিয়ে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করতে পারি। অথবা আমরা যদি সাসপেক্ট করি যে না এর অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়েছে, অথবা অ্যাপেন্ডিক্সের সাথে মানে অ্যাপেন্ডিক্স না, এটা কার্সিনোমা সিকামও হতে পারে, যেটা বয়স্কদের ক্ষেত্রে হয় বলছিলাম, সেক্ষেত্রে আমরা রাইট প্যারামিডিয়ান অথবা লোয়ার মিডলাইন, রাইট প্যারামিডিয়ান হলে হবে এখানে, মানে মিডিয়ান লোয়ার মিডলাইন হচ্ছে এখানে আম্বিলিকাসের নিচে ইনসিশন, আর রাইট প্যারামিডিয়ান এখন আর ইউজ করে না। রাইট প্যারামিডিয়ান এটা না বললেই ভালো, রাইট প্যারামিডিয়ান ইনসিশন এখন আর ইউজ করে না। আরেকটা তো ল্যাপারোস্কোপি, আমরা জানি ল্যাপারোস্কোপি আলাদা। আচ্ছা, এই অপারেটিভ প্রসিডিউর আমি তোমাদেরকে আরেকদিন দেখি নেক্সট ক্লাসে পড়াবো, কারণ এটা এখন আর সময় কভার করবে না। তোমাদের মনে হয় টাইমও হয়ে আসছে, 12:20 বাজে, লাইনও হয়তো কেটে যাবে এখন। তো তোমাদের মনিটর যিনি কে বলছিলা? বেলাল না?
আছে, মনিটর আছে? তাহলে এখন এখানে যে 41 জন আছে, একজন ও ছাড়া আর কে? আর কেউ নাই? ও ছাড়া একজন মনিটর শুধু এক ব্যাচে? এরকম মনিটর হইলে কেমনে হবে? যার বাসায় ভালো ইন্টারনেট আছে তারে তারে মনিটর বানাবা। আচ্ছা, রোল নাম্বার 1 কাসিয়া মাহাজাবিন এ আছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুমি এখন এই যে এখন যে 41 জন আছে, এই 41 জনের রোল নাম্বার, বা যে 9 জন নাই ওই 9 জনের রোল নাম্বারটা এই আমার ফোন নাম্বার আমি এখানে চ্যাট বক্সে দিয়ে রাখলাম, আমাকে পাঠাবা। কথা জি বুঝতে ম্যাম। পারছো? জি ম্যাম। অথবা বিলালকে দিয়ে বলবা, যে বিলালকে বলবা আমাকে। হ্যাঁ, তোমরা লিখতে পারছো আমার ফোন নাম্বারটা? হ্যালো? ম্যাম আপনি মিউট হয়ে গেছিলেন। আচ্ছা, আমার ফোন নাম্বার হচ্ছে 01671 655 633। এই যে আমি চ্যাটেও লিখছি। এখানে আমাকে এই 42 জনের, এখন আবার 42 জন আছে মনে হয়, তোমাদের মনিটর জয়েন করছে নাকি দেখো। আমাকে কে কে অ্যাবসেন্ট এই করলে হবে। ঠিক, তো আমি নেক্সট